স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 47। বিকট এক বিস্ফোরণের শব্দে হকচকিয়ে গিয়ে তালহা ভাই পড়েই যাচ্ছিল, কিন্তু না, তিনি পড়ে যান না। ছাদের গার্ড ওয়ালের ওপাশে একজন মানুষের বসার মতো একটা চওড়া কর্নিশ আছে। সে তার বদলে তালহা ভাই বেশ অনায়াসে সামলে নিল, নিজে সোজা হয়ে দাঁড়ায়। তাকে সুরক্ষিত দাঁড়িয়ে থাকতে দেখে নাজার বুকের ভেতরটে যেন চেপে রাখা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে দুজনেই দ্রুত পায়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। বিশাল এই তালুকদার বাড়িতে সদস্য সংখ্যা নেহাত কম নয়, তাই মূল ভবনের বাইরের বাগানের দিকে বা উঠানের আনাচে কানাচে একচালা বেশ কিছু ছোট ছোট ঘর রয়েছে। এমন একটি ঘরে নিজের আস্তানা গেড়েছে নাজার নবম পড়ুয়া চাচাতো ভাই রাইয়ান। ছেলেটা বিজ্ঞানের প্রতি ঝোঁক পাগলামির পর্যায়ে। মাস্টার চাচু তাই পই পই করে নিষেধ করেছিল উল্টাপাল্টা কোনো পরীক্ষা নিরীক্ষা না করতে, কিন্তু কে শোনে কার কথা। অতিরিক্ত অকালপক্যতার ফলস্বরূপ আজ এক ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে সে। নিজের মন গড়া কোনো এক এক্সপেরিমেন্ট করতে গিয়ে আস্ত ঘরটা সে ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে ইতিমধ্যে। আর তারই এমন বিকট শব্দ। চারপাশটা যেন একদম ধ্বংসস্তূপের মাঝে পড়ে গেছে। বিস্ফোরণের তোড়ে ঘরের এক পাশের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, ভেতরের জিনিসপত্র সহ সব তছনছ। আর এই ধ্বংসস্তূপের মাঝে সামান্য আহত অবস্থায় দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর নিব্ব বিজ্ঞানী রায়ান। নিচে নেমে আসতে এক লঙ্কা দেখতে পেল যেন নাজা। রাগী হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রায়ানের বাবা হাতের জুতো খুলে ছেলেকে পেটাতে উদ্যত হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে নাজা তড়িঘড়ি করে ভিড় ঠেলে এগিয়ে গেল। চাচু আর রায়ানের মাঝে ঢালের মতো দাঁড়িয়ে পড়ে সে। শান্ত কণ্ঠে বলে, বাদ দাও না চাচু, ওকে মেরে কি করবে? ছেলেটা তো নতুন কিছু শেখার চেষ্টাই করেছিল। চাচুকে থামিয়ে দিল নাজা। উদ্বিগ্ন চোখে রায়ানের দিকে তাকালো। তোকে খুব বেশি লাগায়নি তোরে? ভাইয়ের জড়সড় রায়ান দুদিকে মাথা না ঝাঁকিয়ে জানায়, না। ভাইজির এমন প্রবল বাধার মুখে রায়ানের বাবা আর এগোতে পারলেন না। নিরুপায় হয়ে সেখান থেকে সরে গেলেন তিনি চলে যেতে উঠোনে গুমট পরিবেশটা নিমেষে বদলে গেল। উপস্থিত সবাই যেন নিজেকে ধরে রাখতে পারলো না, রীতিমতো মাটিতে লুটিয়ে পড়ে হাসতে শুরু করলো। মাস্টার চাচু হাসতে হাসতে বাড়ির অন্য বিজ্ঞান পড়ুয়াদের উদ্দেশ্য করে রসিকতা করে বলল, তোরা এমন নিব্ব এক্সপেরিমেন্ট করে এবার মূল বাড়িটাই ব্লাস্ট করিস। চারপাশে এক হাসির মাঝে নাজার মুখে কোনো হাসি নেই। সে পরম মমতা নিয়ে সুতির ওড়না ঘুট করে রায়হানের মুখের কালিমাখা দাগগুলো মুছতে মুছতে উপস্থিত সকলকে শাসায়, অনেক হয়েছে, এবার থামো তো সবাই, আমার ভাইকে নিয়ে আর কেউ হাসবে না, বলে দিলাম। সন্ধ্যার আবছায় অন্ধকারে চারপাশটা কেমন থমথমে হয়ে আছে। তৃষ্ণা নিজের মনে ঘরের কাজ গোছাচ্ছে। ঠিক তখনই ঘরে পা রাখে ওয়াসেস। তার চেহারায় একরাশ বিরক্তি, কাঠিন্যতা। তৃষ্ণার দিকে এক পলক তাকিয়ে রুড়ো কণ্ঠে সে বলে ওঠে, চা নিয়ে আয় সবার জন্য। ওনে আগে এক কাপ খেয়েছি, মন ভরেনি। তৃষ্ণা কোনো তর্ক করে না, অভ্যস্ত ভঙ্গিতেই মাথা নেড়ে শুধু বলে আচ্ছা। এদিকে লিভিং রুমে বসে এক অন্যরকম পরিবেশ। তৌসির, ইয়াদ, রুদ্র আর নোহমান নিজেই জাঁকজমকপূর্ণ আড্ডায় মেতে উঠেছে তারা। আজ রাতে তাদের আর কোথাও বের হওয়ার তাড়া নেই। যে লোকটা তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার কথা সে এখনো দিল্লি থেকে ফিরে আসেনি, তাই তাদের কাজ শুরু হবে আগামীকাল সকালে। এখন শুধুই অফুরন্ত অবসর। তৃষ্ণা চা বানানোর উদ্দেশ্যে রান্নাঘরের দিকে বেরিয়ে আসে। ঠিক তার পিছু পিছু শার্টের গলা ঠিক করতে করতে বেরিয়ে আসছে ওয়াসেস। ইয়াদা শুয়ে আছে রুদ্রের উরুতে মাথা রেখে। তার ঠিক পায়ের কাছে বসে আছে তৌসির। করিডোরের ঠিক উল্টো দিকে হঠাৎ করে চোখ পড়তে ইয়াদের চোখ মুখে দুষ্টুমির ঝিলিক খেলে গেল। সে পা দিয়ে তৌসিরকে আলতো করে লাথি মেরে ইশারায় করিডোরের দিকে তাকাতে বলে। তারপর গলা নামে ফিসফিস করে বলে ওঠে, কি রে, গলা ঠিক করতেছে কেন? ভেতরে কি হলো নাকি? তৌসির করিডোরের দিকে তাকিয়ে তৃষ্ণার ওয়াসেসের যাওয়ার পথের দিকে এক নজর বোলালো। তারপর তার ছেলের হাসি এসে বলল, আরে না, এত সাহস আর বুদ্ধিও নেই। নিজের ইগো বাঁচাতে মেয়েটার সাথে ভালো করে দুটো কথা বলে না, সে আবার নাকি কিছু করবে। কথাটা শুনে আর চরম বিরক্তি হলো। চাপা ক্ষোভ নিয়ে উঠে বলল, বড় ভাইকে আজ ক্লাস করাতে হবে। যখন আছি তখন ওদের বাসরটা না হয় আমি করিয়ে দিয়ে যাচ্ছি।
ও নিচে আসতেই তুই আমার সাথে নাটক করবি বুঝলি। তৌসির বুড়োকসকে জানতে চাই কি নাটক। ওয়াসিস সিঁড়ি ভেঙে নিচে নেমে আসতেই ইয়াদ ধীরে ধীরে উঠে বসে। হাতের ফোনটা অকারণে স্ক্রল করতে করতে ঠিক ওয়াসিসকে শুনে বেশ আপেক্ষার সুরে বলে ওঠে, আহারে কতদিন বউকে দেখি না, শুকে কলিজাটা ফাইটটা ফিন্নি হয়ে যাইতেছে, রক্ত বেরিয়েতেছে যেন একেবারে। তৌসির তাল মিলিয়ে বলে, কতদিন আবার, এই তো এলি, এখনো একদিনও তো পার হলো না। ইয়াদ কৃত্রিম ধমকে সুরে বলে ওঠে, ওই একদিন তো আমার কাছে যুগ যুগ মনে হচ্ছে রে। তৌসির হেসে বলে, বাহ, বইয়ের জন্য এত মায়া তোর। ততক্ষণে ওয়াসিস এসে সোফায় বসে পড়েছে। ইয়াদ আর চোখে তার দিকে তাকিয়ে আরো জোর গলায় বলে, আমি তো আর মানুষের মতো গরু নই যে বউকে কাছে পেয়েও পাত্তা দেব না। আমি ভাই যতক্ষণ ঘরে থাকি বইয়ের আঁচলের নিচেই থাকি। নোহমান পাশ থেকে ফোরন কাটে। তৌসির ভাইও তো একই, ফ্রি হইলেই ভাবিরে নিয়ে সারাদিন পইরা থাকে। তৌসিরের কাঁধে হাত রেখে বেশ বাহবা দিয়ে ভঙ্গিমায় বলে, এই তো গ্রেট, এমনটাই তো হওয়া উচিত। এরপর হঠাৎই ঘুরে তাকায় ওয়াসিসের দিকে, সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, তুই তো বউকে বই মানিস না, তারপর বল একটু আদর টাদর তো নিশ্চয়ই করিস তাই না। মুহূর্তে ওয়াসিসের চোখে তীক্ষ্ণ দৃষ্টি, রাগী হয়ে ওঠে। তাতে দাঁত চেপে বলে, লাথি মেরে তোর বইয়ের বাড়াই করে না আমি ছুটাইয়া দিব। আমি কি তোদের মতো সাত করে বিয়ে করেছি নাকি? তোদের বউ আর আমার বউ আকাশ পাতাল তফাৎ। তোদের বউরা ভালো পরিবারের প্রতি গুণবতী আর সম্মানের যোগ্য, কিন্তু ওর তো বাপ মাই নেই। একটা লোভী মেয়ে, দুমুঠো ভাতের লোভে পড়ে আছে আমার ঘরে। কাজের লোক, কাজ করে তার বিনিময়ে খায়। এই নির্মম কথাগুলো শুনে তৌসিরের চোয়াল যেন শক্ত হয়ে যায়। সে তীব্র দৃষ্টান্ত তাকায়, কিছুক্ষণ চুপ থেকে ওয়াসিসের দিকে তাকিয়ে বলে, তার ঠোঁটের কোণ এক চিলতে তাচ্ছিলের হাসি ফুটিয়ে, অবহেলা করছিস তো কর, কিন্তু মনে রাখবি এই মেয়ের যোগ্য তুইও নস। যেদিন ওকে হারাবি সেদিন বুঝবি ও আসলে কি ছিল। ওয়াসিস চরম অবজ্ঞা সুরে উড়িয়ে দিল কথাটা। না, বুঝবো না। তুড়ি মারলে ওর মতো 100 মেয়ে এসে পড়বে আমার পায়ের নিচে। ওকে নিয়ে এত সাফাই কর কিছু নেই, ও শুধু আমার কাছের লোক, এর বেশি কিছু না। ইয়াদ শব্দ করে ওয়াসিসের চোখের দিকে তাকায়। তুই আস্তে একটা পশুর মতো কথা বলছিস ওয়াসিস। কথাটা শুনে ওয়াসিসের হঠাৎই শূন্য দৃষ্টিতে চেয়ে হু হু করে হেসে ওঠে। সেই হাসিতে প্রাণের চেয়ে শূন্যতা যেন বেশি, হাহাকার বেশি। সেই দিনের পর দিন আমি আর কারো প্রতি কোনো মায়ার অনুভব করি না। হ্যাঁ, আমি একটা পশু, আমি সেটা স্বীকার করি। মুহূর্তে ঘরের পরিবেশ যেন ভারী হয়ে গেল। ইয়াদ আর কোনো কথা বলো না। তৌসির একে অপরের দিকে তাকালো। তিনজনের মুখে নির্বিশেষ নেমে এলো ঘরের অমানবিক কালো মেঘ। চোখে দাউ দাউ করে জ্বলে উঠল দীর্ঘদিনের চাপা পড়ে থাকা প্রতিশোধের আগুন। ইয়াদ ফিসফিস করলো, অথচ কঠিন কণ্ঠে বলল, ওরা আমাদের বাঁচতে দেয়নি, আমাদের বোনকে, বাবাকে, মাকে, পুরো রাজ্যকে, আমাদের অস্তিত্বকে ওরা ধুলির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা ওদের ছাড়বো না ওয়াসিস, আমি ওদের কাউকে ছাড়বো না। ঠিক তখনই থমথমে মুখে চায়ের ট্রে হাতে লিভিং রুমে প্রবেশ করলো তৃষ্ণা। পরিবেশের ভারী ভাবটা হয়তো আজ করতে পারলো না, বা করলেও দেখার ভান করলো না। চুপচাপ সবার সামনে ট্রেটা নামিয়ে রেখে ফিরে যেতে উদ্যত হলো। তৃষ্ণাকে ফিরে যেতে দেখে তৌসির বসা থেকে উঠে দাঁড়ালো। পেছন থেকে শান্ত গলায় ডাক দিল, তৃষ্ণা শোনো। তৃষ্ণা থমকে দাঁড়ালো কিছুক্ষণের জন্য। ধীর পায়ে পেছন ফিরতেই দৃষ্টি অবনত রেখেই বিনীত স্বরে বলল, জি বলুন। তৌসিরের ঠোঁটে স্নিগ্ধ একটি হাসি ফুটিয়ে বলল, আমাদের সবাইকে নিয়ে হয়তো তোমার মনে অনেক সংশয় কাজ করছে, তাই পরিচয়টা দিয়ে দেই। আমি তৌসির, আর ও হলো ইয়াদ। এর পাশেটা রুহমান আর রুদ্র। ওরা দুজন আমার ভাই। আর আমরা তিনজন, আমি, ওয়াসিস আর ইয়াদ, আমরা তিনজন আপন ভাই। সেই সম্পর্কে আমরা তোমার দেবর হই। আর তুমি হলে, আর তোমাকে তুমি করে বলছি কারণ বয়সে তুমি আমাদের থেকে ছোট হবে। আর তোমাকে আমি আমার ছোট বোনের নজরেই দেখি। তৌসিরের কথা শুনে তৃষ্ণা বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকায়। ওর চোখে মুখে তখন একটা চাপা নার্ভাসে থাকলেও শান্ত গলায় বলে, জি আমি বুঝতে পেরেছি ভাই। কথা বলি সে এক প্রকার উড়ন্ত পায়ে রান্নাঘরের দিকে ছুটে যায়, যেন এখানে এক মুহূর্ত বেশি দাঁড়ালে তার অস্তিত্ব দম বন্ধ হয়ে আসবে। ড্রয়িং রুমের সোফায় আয়েশ করে বসে ইয়াদ ধোয়া ওঠা চায়ের কাপে আলতো করে চুমুক দেয়। ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি রেখে ওয়াসিসের দিকে আর চোখে তাকিয়ে চোখা দৃষ্টি করে ওঠে, ধুর বোন কেন বললি? ভাবি বলবি ভাবি। আমার চাস্তো ভাইয়ের বউ বানাবো ওকে। ভাই তো আর
রাখতে চায় না, চাস্তো ভাইকে দিয়ে দিব। ইয়াদের এই রসিকতায় ওয়াসিসের চোয়াল শক্ত হয়ে আসে, বুকের ভেতরটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে তার। তার তো মন চাচ্ছে এই মুহূর্তে ড্রয়ার থেকে পিস্তলটা বের করে এনে ইয়াদের বুকে গুলি চালিয়ে দিতে, টপ করে। সে খুব ভালো করেই জানে ইয়াদের সব নেহাত মজা করছে, তারপর অদ্ভুত এক অধিকার বোধ, তার তীব্র ঈর্ষায় রাগ জ্বলে উঠল, যেন মনে হচ্ছে ইয়াদের জিভটা টেনে ছিঁড়ে নিতে। নিজেকে কোনোভাবে সামলাতে না পেরে বিরক্তিতে ভুরু কুঁচকে ওয়াসিস এবার মুখে তেতো করে, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে যে তুই কথায় কথায় ওকে টানোস? ইয়া তোমরা পাত্র না। সে আরো ফাজলামি শুরু করলো, চোখের দৃষ্টি প্রশস্ত করে মজা করে বলল, হ্যাঁ টানি, কারণ এত সহজ সরল মেয়ে আমি কখনো দেখিনি। আমার বউয়ের পর এই মেয়েটাকে আমার সবচেয়ে ভালো মনে হলো। আমার চাস্তো ভাই অনেক ভালো মানুষ, ওকে বুকের ভেতর আগলে রাখবে। মেয়েটা এমনটাই রিজার্ভ করে। অসিসের ধৈর্যের বাচ্চা নেই বা চিচির করে ভেঙে গেল, হাতের মুঠো শক্ত করে সে প্রায় ফেটেই পড়ে। আমার বিয়ে করা বউকে তুই আরেকজনের বউ কেন বানাবি? ওকে ডিভোর্স দিলে তো তুই আরেক জায়গায় বিয়ে দিবি। এতক্ষণ চুপ করে দুজনের কাণ্ড দেখছিল তৌসির, এবার আসল পয়েন্ট ধরে বসে। তীক্ষ্ণ দৃষ্টিতে ওয়াসিসের দিকে তাকায় সে। কিরে বাঞ্চোত, তুই না কইলি তুই বউ মানুষ না, তাহলে এখন আবার এসব কথা মারাস কেন? তৃষ্ণাকে ডিভোর্স দিবি না? ব্যাস, কেল্লা ফতে, তোর তো এত সুবিধা, কেন দিবি না? দিয়া দে, ও নিয়ে যাজ্ঞা ওর ভাইয়ের লেগা। ওয়াসিস থমথম খেয়ে যায়, নিজের দুর্বলতা ঢাকতে সে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে, চোখ অন্যদিকে ফিরিয়ে গলা খাকার যে বলে, অসুবিধা অনেক হবে, আমার কাপড় চোপড় ধোয়া, টাইমলি খাবার দেওয়া, মুখে তুলে খাওয়ানো, গা গতর মুছে দেওয়া, সেবা করা, চা করে দেওয়া। ওকে ডিভোর্স দিলে কি করে দিবে এসব? ওয়াসিসের এই খোঁচা শুনে আর যুক্তি শুনে তো তিক্ত হাসে। সে খুব ভালো করে বোঝে কাজের অজুহাতের আড়ালে ওয়াসিস আসলে মেয়েটাকে কতটা চায়। বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে তৌসির ভারী গলায় বলে, নিজের স্বার্থের জন্য হলেও তোর এই অসহায় মেয়েটাকে ভালোবাসা উচিত ওয়াসিস, হারিয়ে ফেলিস না। কথাটা বলি তো সিন নিজের রুমের দিকে পা বাড়ায়, পকেট থেকে ফোন বের করে। বেশ কিছুক্ষণ ধরে একটা না বেজে চলেছে, নাজা বারবার কল দিচ্ছে। তৌসির নিজের রুমে ঢুকে দরজা চাপে ফোন রিসিভ করে। কল ধরতে ওপাশ থেকে নাজা রীতিমতো চিল্লে ওঠে, কইছিলেন আপনি? তৌসির বিরক্তি নিয়ে কপালে ভাঁজ ফেলে, নিজের স্বভাবসুলভ কক্ষে রুক্ষ ঢোক টেনে, আরে আমি ছিলাম, সবাই এত চিল্লাও কেন? তৌসির এই অদ্ভুত গালি শুনে নাজার জাদুর মতো যেন শান্ত হয়ে গেল। গালি না খেলে ওর মনে শান্তি আসে না। উত্তেজিত স্বর নামিয়ে এনে নাজা বলে, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমার আপনাকে একটা কথা বলার বাকি আছে। তৌসির প্যান্টের পকেটে হাত গুজে ক্যাজুয়ালি জিজ্ঞাসা করে, কি কথা? আছে কথা, ফোনে বলো শুনি। না এসব ফোনে বলতে পারবো না, বাড়িতে আসুন বলবো। আর শুনুন, আজ আমার চাস্তো ভাই রায়ান আছে না? তৌসির ভুরু কোসকায়, হ্যাঁ কি হয়েছে? ওপাশ থেকে নাচা প্রায় হাঁপাতে হাঁপাতে বলে, আরে কি হয়েছে শুনুন না। ও হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে করে ফেলেছে ভুলভাল এক্সপেরিমেন্ট, আর তাতে যে ব্লাস্ট হয়েছে, কি যে এক অবস্থা। কথাটা শুনে তৌসির এক মুহূর্ত চুপ থাকে, তারপর হু হু করে হেসে ওঠে। তার হাসির মাঝে ভরা গলা যেন কেঁপে ওঠে। কথাটা শুনে তৌসির এক প্রকার হু হু করে হেসে ওঠে, তারপর ভরাট গলায় তাচ্ছিল্য নিয়ে বলে, নোবেল বিজয়ী গদ্দারের হারাম টাকা দিয়া তোর বাপ চাচা এসব বানাইছে তো, তাই উইরা যাইতাছে। দেখিস তোর বাপ চাচা সওয়া জানি কোনোভাবে উইরা না যায়। কথাটা শুনেই নাচার মেজাজ যেন বিগে গেল নিমিষেই। ঝাঁঝালো গলায় সে বলে ওঠে, হ্যাঁ আমার বাপ চাচাই তো শুধু হারাম টাকা কামায়, আর আপনি তো তাবিজ তসবি জায়নামাজ বিক্রি করে এত টাকা কামাই করেন, তাই না? আমার বাপ চাচা তো অন্তত খরচ করতে জানে, কিন্তু আপনি ছি। 2 দিন পর বাচ্চা কাচ্চার বাপ হবেন, তখনও যদি তারা জিজ্ঞাসা করে, আম্মু তুমি কি করে এই কিপ্টের সংসার করলে, কিভাবে এই কিপ্টের সংসারে থেকে আমাদের জন্ম দিলে, তখন আমি কি উত্তর দেব শুনি? তৌসির ওপাশ থেকে মিটিমিটি হাসে, তবে গলার স্বর এখন একদম সহজ রেখে রসিকতা করে বলে, তখন বলবি তোর বাপ টাকা খরচ করে না, সেফটি করে। এটারে কিপটামি কয় না, সেফটি নাকি সেফটি না কিনে কিপটামি করতেছে বলে তোরা দুনিয়ায় আলো দেখতে পারতাছস। কথা শুনে নাক মুখ ছিটকায়, বিরক্তির চরম
সীমায় পৌঁছে যাচ্ছি। আমি বাচ্চাদের এসব বলবো? তৌসিরের হাসি এবার যেন চরম হলো। বলবি, সমস্যা কি? হঠাৎই নাজার মাথায় অন্য চিন্তা ভর করলো। প্রসঙ্গ পাল্টে সে হঠাৎ বলল, এই তৌসির, আমাদের তো বাসর হয়ে গেছে, কিন্তু কয়টা বাচ্চা নেবো সেটা তো একবারও ভাবিনি। তৌসির সাথে সাথে আপত্তি জানায়, না এখন বাচ্চা টাচ্চা দরকার নেই। কেন? নাজার কণ্ঠে রাজ্যের বিস্ময়। তুই নিজেই তো একটা বাচ্চা, বাচ্চা জন্ম দিতে গিয়ে মইরা টইরা যাস যদি, তখন তোর বাপ চাচা আমার নামে উত্তেজনার মামলা ঠুইকা দিব। তৌসিরের কথা শুনে নাজার অভিমান হলো, রাগ হলো, ঠোঁট উল্টালো। তাহলে এক কাজ করুন, মায়াকে বিয়ে করে নিন। ও তো বেশ উপযুক্ত বয়সের, বাচ্চা জন্ম দিতে গিয়ে মরবেও না। তৌসির ভুরু উচকায়। তোর আর আমার এই ভালো কথার মাঝে ওই কাল লাগিনিরে ক্যানেটাই না আনলি আনে? নাজা ছাড়ার পাত্র নাকি? আপনি তো বললেন আমায় বাচ্চার মা করবেন না, তার মানে তো ঘুরিয়ে পিছিয়ে এটাই বোঝালেন যে আপনি আর একটা বিয়ে করতে চান। আর কাকে করতে চান সেটা তো পরিষ্কার, অবশ্যই মায়াকে। তৌসির এবার একটু কড়া গলায় বলে, অথচ আদরে ধমক দিয়ে, তুই খামোখা তেরা কথা তো স্ক্যান্ডেসিনাল। তোর দাদার মতো কুয়া ভরা উত্তেজনা নেই আমার। 100টা বিয়ে করতে যাব। দাদার কথা শুনে ফুঁসে ওঠে নাজা। খবরদার, আমার দাদাকে একদম টানবেন না বলে দিচ্ছি, কথা হচ্ছে আমাদের মাঝে। আপনি কেন দাদাকে টানছেন? আমার টানতে ভালো লাগছে তাই টানবো। আপনার কি আমার সাথে সারাক্ষণ ঝগড়া করার মুড থাকে? সবসময় শুধু ঝগড়া করেন। যান, আমি আর কোনো কথাই বলবো না আপনার সাথে। না বললে নাই। তুই বিয়ার কথা তুললি কেন? তুই দেখলি বিশ্ব সিনাল হইয়া গেছস, ওই হারামজাদির নাতিন। তুই বিয়ার কথা কেন তুলস? তুলবো না তো? আপনি কেন বললেন আমাকে বাচ্চা নিতে দিবেন না? আমি না তোরে করি নাই, বলছি এখন না। না যা জেদ ধরে। আপনার সাথে বিয়ে না হয়ে যদি অন্য কারোর সাথে এতদিন আমি 2-3 মাসের প্রেগনেন্ট থাকতাম। তৌসির অবাক হলো, কি কইলি? আবার ক। বললাম আমি মা হব, আমি আপনার সন্তানের জননী হব। আপনি মা ডাক শুনতে চান না? আমি শুনতে চাই। 40 বছর হওয়ার আগে 10-12টা বাচ্চার মা হতে চাই, শুনেছেন আপনি? তৌসির দীর্ঘ শ্বাস ফেলে, শুনছি। এখন ঠান্ডা হ, মা হবি কেমনে? ধরলেই তো কোকড়া মারার চিল্লানি দেশ শেষ করবা দেশ আমায় কোনো কিছু। নাজা লাজ গলায় বলে, তো করেন না কেন? আমি না করছি, জোর করে করবেন। ওই সময় আমি নিজের কষ্টের জন্য কাঁদি, আপনি বুঝিয়ে বলবেন। তৌসির একটু অস্থির হয়ে গেল। নাজার উত্তেজিত করিস না কইলাম, এমনিতে অনেক কষ্টে সামলাইতেছি নিজেরে। নাজা দুষ্টু হেসে বলে, আমি কি করলাম? আমি তো শুধু মা হওয়ার কথা বললাম। আমি কি আপনার সাথে আগের রাতে বা পেটে দেওয়া কিছুর কথা বলেছি নাকি? তুই ইচ্ছা করে আমার সাথে এমন করতেছস এখন, তাই না রে? যাতে আমি মইরা যাই? নাজা হেসে ফেললো, হ্যাঁ বলেই করতেছি। মেজাজ দেখান শুধু, এবার শাস্তিটা বুঝুন। তৌসির হুমকি দেয়, হাতের কাছে যদি পাই তোরে তাহলে তেঁতুল ভর্তা কইরা খামো। সেদিন বাড়িতে আসমো, ওই দিনই 200 ডিগ্রি জ্বর উঠামো। হ্যাঁ, অনেক দিতেন। যাকগে, চা খেয়েছেন? খাইছি। তুই কি করস? তার লাগে গল্প করা শেষ? হ্যাঁ, অনেকক্ষণ গল্প করলাম। আপনি আবার উল্টাপাল্টা ভাইবেন না। ছোটবেলা থেকে তালা ভাইয়ের সাথে আমি গল্প করি, ওনার গল্প শুনি, ওনার কথা ভাল লাগে না, কিছু মনে করতেছি না। তা কি গল্প করলি? নাজা হাসতে হাসতে বলে, আমি বলছি তো, তালা ভাই আমার জামাই তো মহা কিপটে, কিপটে জাত ছাড়ানো। আপনি আমাকে টিপস দিন, এই কিপটামি বন্ধ করার কি করে করা যায়? তসি জানতে চায়, তো তাল্লা ভাই কি কইলো? তাল্লা ভাই বলছে দিন রাত 24 ঘন্টা যেন আপনাকে মায়ের ওপর রাখি। তৌসির হেসে ফেলে, তাহলে এসব জীবনেও কইব না। তুই নিজে বানাইয়া কইতাছস? হ্যাঁ, বানিয়ে বলছি। দেশে আসুন শুধু, দেখবেন কি করি। আমি কি করলাম? আমায় মারবি কেন? নাজা উত্তেজিত হয়ে বলে, কিছু করেনি, এমনিতেই মারবো। জানেন আমার বিগ ড্রিম কি? কি? মদ খেয়ে মাতাল হয়ে জামাই পিটানো, আই মিন আপনাকে ইচ্ছে মতো কেলানো। তৌসির বলে ওঠে, তাহলে আমিও তোমার টুট টুট দিমুনি কয়টা কইরা। নাজা আরো কিছু বলে, আরো শুনুন। আমি মদ খেয়ে মাতলামি করব আর আপনাকে মেরে মেরে বলবো, নাচ শালা। তৌসির হাসতে হাসতে বলে, গুন্ডি হয়ে যাইতেছস দেখি তুই। তৃষ্ণা বেতৃষ্ণ নিস্তব্ধ হয়ে বেলকনি রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। পাশের ঘর থেকে ভেসে আসছে তৌসির আর নাজার উচ্ছ্বাস আলাপের রেশ, যা তার কান অব্দি বিষগ্নভাবে পৌঁছে যাচ্ছে। আকাশের দূরে নীল নীলিমায় মেঘের আনাচে গনাচে সেদিনের শূন্য দৃষ্টি তাকিয়ে তৃষ্ণা ভাবে, মানুষ তার স্ত্রীকে কতই না নিবিড়ভাবে ভালোবাসে, অথচ তার এই বোরা কপালে হয়তো এমন উষ্ণতা কোনোদিনও লেখা নেই। একটু আগে ওয়াসেস আর তৌসিরের বলা প্রতিটি শব্দ সে শুনেছে।
ওয়াসেসের কাছে সে কোনো স্ত্রী নয়, শুধু একজন অবৈধিক কাজের মানুষ। সত্যি তো, সে তো এই সংসারে একজন দাসী। তৃষ্ণা ছলছল চোখের কোণে বয়ে অঝরে গড়িয়ে পড়ছে তপ্ত জল। তৃষ্ণার ছলছলে চোখ বেয়ে গড়িয়ে পড়ে অঝরে অশ্রু। এই অবহেলা আর বিষাদের জীবনের সমাপ্তি কোথায়? কবে মুক্তি মিলবে এই দম বন্ধ করা খাঁচা থেকে? ঠিক তখনই নিঃশব্দে পদক্ষেপে তো তৃষ্ণার দিকে পেছনে দাঁড়ায় ওয়াসেস। বাতাসে ভেসে আসা পরিচিত সুবাস একটা ভারী উপস্থিতিতে বুঝতে পারে তৃষ্ণা, চমকে ওঠে। তাড়াহুড়ো করে অতি সাবধানে সে গলার ওপরে লেপটে থাকা চোখের পানি মুছে নেয়। তারপর মাথা নিচু করে নিচের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায় সে। ওয়াসেসকে পাশ কাটিয়ে স্বর্ণপর্ণে চলে যাওয়ার সময় হঠাৎই ওয়াসেসে তার বলিষ্ঠ আলতো হাতে তৃষ্ণার ওড়নার প্রান্ত টেনে ধরে। তৃষ্ণাকে থমকে দাঁড়ায় নিজ জায়গায়। বুকের ভেতরে অজানা আতঙ্কে ধক করে ওঠে। তারপর ধীরে ধীরে পেছন ফিরে অত্যন্ত জড়তা কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনার কি প্রয়োজন? ওয়াসেস স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ওর চোখে দৃষ্টি আজ বড্ড অচেনা। তারপরও হঠাৎ করে এক ঝটকায় তৃষ্ণায় একেবারে সামনে এসে দাঁড়ায় সে। দুজনই মাঝে দূরত্ব নিমেষে খুঁচিয়ে নেয়। তৃষ্ণা ভয়ে দু কদম পিছিয়ে যেতে চায়, কিন্তু অশেষ তাকে সেই সুযোগটুকুও দেয় না। সে তার শক্ত হাতে তৃষ্ণার চিপচিপে কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নেয়। সরাসরি ছলছল চোখের দিকে তাকিয়ে ভারী প্রশ্ন করে, চোখে কেন পানি তোর? কথা শুনে তৃষ্ণা আমতা আমতা করে ঢোক গিলে নেয়। মিথ্যার আশ্রয় নেই এমনিতেই। মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই হয়তো পানি চলে এসেছে। আপনার কি কিছু প্রয়োজন? আমাকে ভাবে আটকালেন যে? অশেষের কণ্ঠে এক অদ্ভুত ঘোর। এমনিতেই আটকাইতে পারি না। না, আপনি তো আমার সাথে কখনো ওইভাবে কথা বলেন না, তাই জিজ্ঞাসা করছি আর কি। তৃষ্ণা অত্যন্ত আতঙ্কিত স্বরে কথাগুলো বলে দ্রুত মাথা নিচু করে। অশেষ এরূপ তার কাছে যেন বড্ড অচেনা, বড্ড ভয়ের। অশেষ তৃষ্ণার কোনো যুক্তি ধার ধরে না। তার তীব্র নিঃশ্বাস এখনো তৃষ্ণার গালে আঁকড়ে ধরে পড়ে আছে। তৃষ্ণার কাঁপতে থাকা গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে অশেষ যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই অসহ্য তৃষ্ণা আর গভীর মোহে সে ধীরে ধীরে নিজের ঠোঁট নামিয়ে আনে। কোনো বাক্যবয় না করে তৃষ্ণার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের বন্ধনে আবদ্ধ করে। তীব্র এক আড়ষ্টতা আর ভালো লাগার আতঙ্কে তৃষ্ণার সারা শরীর যেন অবেশ হয়ে আসে। সে ধীরে ধীরে বুঝতে পারে না এই মানুষটা কেন আজ এমন উন্মাদের মতো আচরণ করছে। তৃষ্ণা তার ক্ষুদ্র হাত দুটো ওয়াসেসের পাথরের মতো শক্ত বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়াসেসের আলিঙ্গন যেন বজ্রের মতোই কঠিন। সে এক হাতে তৃষ্ণার চুলের গোছার মুঠো ধরে নিবিড়ভাবে আরো তৃষ্ণার্ত হয়ে ওঠে, যেন তৃষ্ণাকে চুম্বনের সঙ্গে সঙ্গে তৃষ্ণা অনুভব করে তার সমস্ত প্রতিবাদ এই অদিতিমর কাছে নতি স্বীকার করছে। অবশেষে সমস্ত প্রাণ ও শক্তি এক করে তৃষ্ণা তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দেয়। তার বুক দ্রুত ওঠানামা করছে, অবদ্ধ অশ্রুর এখন বাঁধন ভাঙা। ডুকরে কেঁদে ওঠে সে, বলে, কেন করেছেন এমন? আপনার চোখে তো আমি কেবল কাজের লোক, একজন সামান্য দাসী। আমার সাথে কেন এমন আচরণ করলেন? কি আপনার মতো মনিবের শোভা পায়? সামনের পর ও এটা হচ্ছে লেখিকার নোটস। সামনের পর্বে তৃষ্ণার জবাব থাকবে কড়া কড়া। আমি অসুস্থ খুব, তাই লেখা হয় না। আপনারা একটু রেসপন্স করুন, 2 দিনের ভেতর দিয়ে দিব ইনশাল্লাহ।